নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো মঙ্গলবারের বিশেষ বিশেষ সংবাদে। হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে সাইবার প্রতারণার 25 লক্ষ টাকা উদ্ধার করে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানা। শিল্পের মর্যাদা দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়া সাউন্ড এবং লাইট ব্যবসার সাথে যুক্ত সকলকে সরকারি পেনশনের দাবিতে বিশেষ সভার আয়োজন ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারিখ রাত 9টায় 9 মিনিটের জন্য স্তব্ধ হলো গোটা জলপাইগুড়ি। আলো নিভিয়ে শব্দহীনভাবে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়েন পথ চলতি বাইক, টোটো থেকে ছোট বড় গাড়ির চালকরা। পাশাপাশি জলপাইগুড়ি শহর জুড়ে অধিকাংশ বাড়ি থেকে দোকানের আলো বন্ধ ছিল। এভাবেই আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে জলপাইগুড়ির নাগরিক সাংসদ সোচ্চার হলেন। নাগরিক সংসদের সদস্যরা দাবি করছেন, আমরা আজ সারা দিন সাধারণ মানুষের কাছে আবেদন করছি এই কর্মসূচি সফল করতে। মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে এই কর্মসূচিতে। আমাদের পরিষেবা নিয়েই তৈরি হয় শিল্পী, মুখরিত হয়ে ওঠে উৎসব, কিন্তু আমরাই আজ বঞ্চিত। এমনই বক্তব্য উঠে আসলো জলপাইগুড়ি সাউন্ড ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায়। ক্রমশ দুর্বল হয়ে পড়া সাউন্ড এবং লাইট ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে সরকারি পেনশন দেওয়ার দাবি সহ অনুষ্ঠানে নিরাপত্তার প্রশ্ন উঠল জলপাইগুড়িতে আয়োজিত জলপাইগুড়ি সাউন্ড ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায়। মঙ্গলবার শহরের একটি সভাঘরে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি বলরাম মজুমদার বলেন, আমাদের অন্যতম দাবি সরকার এটাকে শিল্পের মর্যাদা দিক। বর্তমান সময়ে সরকারের নিয়ম নীতি মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান চালাতে গিয়ে প্রায়ই আমাদের আক্রান্ত হতে হচ্ছে। এটা বন্ধ হওয়া খুবই জরুরি। আমরা এইবারেও পুজো কমিটিগুলোর প্রতি আবেদন করছি, সরকারের সময় মেনেই অনুষ্ঠান করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আজ চন্দননগরের আলোকসজ্জা শিল্প গোটা বিশ্ব প্রসিদ্ধ, অথচ সেই শিল্পীদের কোনো সরকারের সুযোগ সুবিধে প্রদান করা হয় না। জলপাইগুড়িটা মোটামুটি ভাবে কিছুটা বলতে পারবো, তার কারণ আমি রাজ্যটার সম্বন্ধে আমি সমস্তটাই আমার জ্ঞাত, যেহেতু আমি রাজ্যের থেকে আমি প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে। জলপাইগুড়িতে আনুমানিক মোটামুটিভাবে 1500 সাউন্ড সিস্টেম সাথে যুক্ত, লাইটের সাথে যুক্ত ব্যক্তি আছেন 1500-1600 লাইটের সাউন্ড সিস্টেম, এবং এর বাইরেও থাকতে পারে যেটা আমাদের সংগঠনের সাথে যুক্ত নেই। কি মনে হয় বর্তমানে কি বেশি টেকনোলজি যাচ্ছে, মানুষজন সেক্ষেত্রে কি অনেক ইনভেস্টমেন্ট করতে হচ্ছে? প্রচুর ইনভেস্টমেন্ট। এটা হলো গিয়ে দিন পরিবর্তনের পালা। আগে লাঙ্গল দিয়ে চাষ হতো, এখন ট্রাক্টর দিয়ে চাষ। আগে চোঙ্গা বাজিয়ে, মুখ দিয়ে চোঙ্গা বাজিয়ে ফুকানো হতো, এখন সেটাকে মাইক্রোফোনে চলে আসে। ডিজিটালের যুগ। ডিজিটাল সম্বন্ধে তো আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি আছে। ডিজিটাল যুগের জিনিসের দাম যে কি সেটা আপনারা আমাদের থেকে বেশি জানেন। তা আমরা অর্থ যে হারে ইনভেস্ট করছি, সেই ইনভেস্টের সাথে আমরা আর্ন করতে পারছি না ইনকাম। সরকারিভাবে ডিআইসি দেয়, বিবেকানন্দ দেয়, কিন্তু সেটা আমাদের এই শিল্প নীতির মধ্যে যে আমরা সাউন্ড সিস্টেম করি সেইভাবে দেয় না, একটা দোকানদার হিসাবে দেয়। আমরা চাচ্ছি শিল্প নীতির মাধ্যমে আমাদেরকে লোন দেওয়া হবে। আমার নাম বলরাম মজুমদার, আমি ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং আরো অন্যান্য দাবিতে আশা কর্মীদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার।
আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম মাসিক বেতন 28,000 টাকা প্রদান, পেনশন এবং পিএফ চালু এবং ভাগে ভাগে টাকা বন্ধের দাবি সহ অন্যান্য আরও দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার সমাজপাড়া সংলগ্ন জলপাইগুড়ি কোঅপারেটিভ হলে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি সুস্মিতা মাহাতো, রাজ্য কমিটির সদস্য রীনা ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সহ সভাপতি সুস্মিতা মাহাতো বলেন, আমরা দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছি। সরকার আশা কর্মীদের শুধু সাম্মানিক ভাতাটুকুই দেন, কিন্তু মাসিক বেতন দেন না। আজকে প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলনে এই দাবি রাখছি যে সমস্ত আশা কর্মীদের অবিলম্বে মাসিক বেতন 28,000 টাকা এবং সকল কর্মীদের সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে। উল্লেখ্য, এদিনের সম্মেলনের মধ্য দিয়ে 55 জনের নতুন জেলা কমিটি গঠিত হয়। জলপাইগুড়ির জেলা সভাপতি মনোনীত হয়েছে পম্পা রায়, যুগ্ম সম্পাদিকা বৃন্দা রানী মালাকার এবং ঝর্ণা ঘোষ। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, আপনারা জানেন যে কেন্দ্র সরকার ভলেন্টিয়ার ওয়ার্কার হিসাবে আজকে আশাকর্মীদের নিয়োগ করেছিল এবং যে কারণে আমাদের আশাকর্মীদের আগে বেতন ছিল মাত্র 800 টাকা। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের লাগাতার আজকে 10-15 বছর ধরে লড়াই হয়েছে। এই লড়াইয়ের পরে আজকে আমাদের 5,250 টাকা বেতন হয়েছে, মানে ভাতা হয়েছে, সাম্মানিক ভাতা। আমরা বেতন পাই না আশাকর্মীরা। ফলে আজকে আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমরা যেটা গভর্নমেন্টের কাছে দাবি করেছি সেটা হচ্ছে আশাকর্মীদের আজকে 24 ঘন্টা সরকার পরিশ্রম করিয়ে নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আশাকর্মীদের যে প্রাপ্য বেতন, সরকারি কর্মচারীর স্বীকৃতি, এটা কিন্তু আমাদের আশাকর্মীরা এখনো আমরা পাইনি। তো সে কারণে আমাদের মূল দাবি হচ্ছে যে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে এবং এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী আশাকর্মীদের বেতন 28,000 টাকা করতে হবে। এই দাবিতেই আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন আজকে হচ্ছে। আমাদের ইউনিয়নের নেতৃত্বে লাগাতার আন্দোলন চলছে, আপনারা জানেন। সেই যেমন আমাদের যে কর্মরত অবস্থায় আশাকর্মীদের যে মৃত্যু হলে 1 পয়সাও পরিবার পায় না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত ইলেকশনের আগে বাঁকুড়াতে যে আশাকর্মীরা মারা গেলে 2 লক্ষ টাকা দেওয়া হবে, এখনো পর্যন্ত তার অর্ডার বার হয়নি। ফলে আমরা দ্রুত স্বাস্থ্য ভবনে একটা ডেপুটেশন দেবো যাতে অবিলম্বে অর্ডার বের হয় এই বিষয়টা নিয়ে। আর অন্যান্য আরও অনেক দাবি আছে। সম্মেলনের পরে জলপাইগুড়ি জেলায় আমাদের সবাইকে সংগঠিত করে আমাদের ভবিষ্যতের যে আরও বিভিন্ন দাবি নিয়ে যে লাগাতার লড়াই হচ্ছে, বিশেষ করে সাম্মানিক ভাতা বৃদ্ধি এবং আজকে বিনা পারিশ্রমিকে যে কাজ করানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। এই দাবিগুলো নিয়ে আমাদের লড়াই চলবে। আমার নাম সুস্মিতা মাহাতো, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট। রাজ্য জুড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ বিজেপির। রাজ্য জুড়ে বারংবার উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা। সদ্য ঘটে যাওয়া কলকাতার বুকে আরজি করে ডাক্তার ছাত্রীর নির্মম হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে সরব গোটা দেশ। তারপরেও নারী নির্যাতন যেন থামার নামই নেই এই বাংলায়। তাই মঙ্গলবার এসবের প্রতিবাদে শহর শিলিগুড়ির সদর হাসমি চকে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে সরব হয় ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ির সাংগঠনিক জেলা। এদিন বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ রাজ্যে ঘটে চলা নারী নির্যাতনের যে বর্বরতা তার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। এছাড়াও এদিন এই ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল এবং শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন সহ বিজেপির সাংগঠনিক শিলিগুড়ি জেলার অন্যান্য কার্যকর্তারা। लैंड माफिया का काम होता है, सारे अपराध हो रहे हैं। और भैया हम थोड़े से इलाके में हैं, हम ज्यादा नहीं संभाल सकते। बहुत संवेदनशील क्षेत्र है और आए दिन इस तरह से जो है अगर घुसपैठ होती रहेगी, हमारे बच्चे कहाँ जाएंगे? हम कल कहाँ जाएंगे? कौन से देश में जाएंगे? हम क्या बांग्लादेश जाएंगे, नेपाल जाएंगे, पाकिस्तान जाएंगे? इसीलिए ऐसी सरकार के चलते पश्चिम बंगाल कभी उन्नति नहीं कर सकता। पछता रही है। तीसरी बार हमने इनको वोट दे करके बहुत बड़ा पाप किया है और आज पश्चिम बंगाल की जनता ने मन बनाया माफ नहीं करेंगे। और ये मूवमेंट, ये आंदोलन, ये धरने, ये भारतीय जनता पार्टी का नहीं है, पश्चिम बंगाल की। মালব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্যতম দুর্গাপূজা হলো মালব্লকের ডামডিম ইউরেকা ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছর এই পুজোর নতুন নতুন চমক থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়।
এবার নিয়ে 40তম দুর্গাপুজো উদযাপন করবে ইউরেকা ক্লাব। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা। স্থানীয় শিল্পীরাই এই পুজো মণ্ডপ তৈরি করছেন। মায়ের মুখের ধাঁচেই তৈরি হবে এই বিশাল আকার পুজো মণ্ডপ, যা দর্শনার্থীদের মন ভরিয়ে তুলবে। মাল ব্লকের শিল্পীরাই আলোকসজ্জার দায়িত্ব নিয়েছেন। আলোকসজ্জার মূল আকর্ষণ থাকছে আইফেল টাওয়ার। পুজোর কটা দিন থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেঙ্গু সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার থাকছে পুজো মণ্ডপ চত্বরে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা। আজকে আমাদের ছিল এবছর যেহেতু আমাদের দুর্গাপুজো বিগ বাজেটের পুজো, সেই জন্যে আজকে ছিল হচ্ছে খুব একটু আগে ভাগেই আমরা খুঁটি পুজোটা করলাম, সাথে হচ্ছে ক্লাবে নারায়ণ পুজো করলাম। আর এবছরের বাজেট মোটামুটি 4 লক্ষ টাকা এবছরের দুর্গাপুজোর বাজেট। এই আপনাদের পুজো এটা এ নিয়ে কত বছর হলো? আমাদের দুর্গাপুজো আমাদের এখন 40তম বছর চলছে, কিন্তু ক্লাবের বয়স হচ্ছে 52 বছর বয়স ক্লাবের। ইউরেকা ক্লাবের বয়স হচ্ছে 52 বছর। এবার আপনাদের থিম কি পুজোর? আমাদের থিম বলতে প্যান্ডেলটা হবে মায়ের মুখের আদলে, আর লাইটিং হবে। লাইটিং বলতে ডামডিম মোড়ে একটা লাইটের গেট হবে, সেটা হচ্ছে আইফেল টাওয়ারের অনুকরণে। আর তাছাড়া হচ্ছে জাঁকজমকভাবে লাইটিংটা হবে। আর তাছাড়াও নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম 5 দিন ধরেই থাকবে। আর ভান্ডারা যেটা প্রতি বছর হচ্ছে সেটা এবারেও হবে, 3 দিন ধরে ভান্ডারা হবে। আর প্রতি বছর আমরা একটা বস্ত্র বিতরণ করতাম, সেটা বাজেটের উপরে খেয়াল করে সেটাও এবছর করার ইচ্ছা আছে। আর ভাসানটা যেহেতু আমাদের একাদশীর দিন হয়, ডামডিম দশমীর দিন ডামডিম মেলা থাকে, সেই জন্যে আমরা একাদশীর দিন করি। দশমীর দিন ক্লাবে একটা বৃহৎ আকারের আরতি প্রতিযোগিতা, তার সাথে ভাসানটা হবে। আমাদের ভাসান প্রতি বছরই জাঁকজমকভাবে হয়, এবছরও আশা করছি তার থেকে বেশি জাঁকজমকভাবে ভাসানটা হবে এবার। আপনার নাম? আমার নাম উদয় দাস। আপনি কি পদে রয়েছেন? হ্যাঁ, কি পদে রয়েছেন? আমি ইউরেকা ক্লাবের প্রেসিডেন্ট এবং দুর্গাপুজো কমিটির হচ্ছে সেক্রেটারি। একই পাড়ায় 2 দুর্গা, এদের গল্পও ভিন্ন। অবাক হচ্ছেন, ভাবছেন কোন দুর্গার কথা বলা হচ্ছে? এ হলো জলপাইগুড়ি শহরের একই পাড়ায় 2 দুর্গার আরাধনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসন্ন দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হলো এখন থেকেই। যতই বাইরে গিয়ে প্যান্ডেল হপিং এর প্ল্যান থাকুক না কেন, পাড়ার পুজোর মেজাজই আলাদা। তবে জলপাইগুড়ি পাতকাটা কলোনি এলাকায় খাতায় কলমে একই হলেও 2টি দুর্গার আরাধনা করা হয় মহা ধুমধাম করে। আসলে এই পাড়ায় রয়েছে 2টি ক্লাব, আর 2টি ক্লাবের পক্ষ থেকেই পুজো হয় বিগ বাজেটের। শহরের অন্যান্য বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সংঘ ক্লাব এবং পাতকাটা কালচারাল ক্লাবের পুজো শহরবাসীর নজর কাড়ে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম হয় চোখে পড়ার মতো। কখনো কখনো ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে পুজো কমিটির কর্মকর্তাদের। বিগ বাজেটের পুজো বলে প্রত্যেক বছর নতুনত্ব থিম জলপাইগুড়িবাসীকে উপহার দেয় এই 2 ক্লাব। মধ্য শহর থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরের এই গ্রামের 2টো পুজোর এবছরের থিমও জলপাইগুড়ির নজর কাড়বে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। অগ্রণী সংঘ এবং পাঠাগারের পুজোর থিম কাল্পনিক মন্দির হলেও তৈরি হবে একেবারে দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে। অন্যদিকে পাতকাটা কালচারাল ক্লাবের পুজোর থিম রয়েছে তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় আদিযোগী পার্বত্য ধামের অনুরূপ। এই মন্দির দর্শন করতে সমতল থেকে প্রায় 40 ফিট ওপরে উঠে দেবী দুর্গাকে দর্শন করতে হবে দর্শনার্থীদের। এরই সঙ্গে দেবী প্রতিমার মধ্যেও থাকবে চমক। মাটির প্রতিমা হলেও জ্যান্ত মায়ের স্পর্শ থাকবে মূর্তিতে। এক পলকে দেখলে জীবিত দুর্গা বলেই মনে হবে। পুজোর 4 দিন মণ্ডপ চত্বর জুড়েই বসে মেলা। খাবার দাবারের দোকান থেকে শুরু করে সাজগোজ কিংবা ঘর সাজানোর বহু সামগ্রীর সম্ভার নিয়ে বসেন ব্যবসায়ীরা। 2টো ক্লাবের পুজোর মধ্যে সেরা পুজো হওয়ার লড়াই চলে প্রতি বছর। সব মিলে জলপাইগুড়ির এক পাড়ার 2 পুজোকে ঘিরে জলপাইগুড়িবাসীর উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। ইনজামুল শেখ, কোথা থেকে এসেছেন? মালদা। মালদা। কি কাজ করছেন এখানে? প্যান্ডেলের কাজ, কি দুর্গা পূজা প্যান্ডেল। দুর্গাপূজার প্যান্ডেল। হুম। কত বছর ধরে আপনি কাজের সাথে যুক্ত রয়েছেন? আমি কত বছর, মিনিমাম 4 বছর থেকে। 4 বছর ধরে পুজোর কাজ করছেন। হ্যাঁ।
কোথায় কাজ করছেন, কি প্যান্ডেল হচ্ছে এবছর এখানকার? এখানকার এখন তো ওটার নাম দেওয়া হয়নি, একটা কাল্পনিক দিয়েছে মন্দির। কাল্পনিক, হ্যাঁ। যোগীর পর্বতধামে আলোর উৎসব। এই বছর যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা পর্বতের আকারে এই পুজো মণ্ডপকে তৈরি করতে চলেছি, যার একদম চূড়ায় বিরাজ করবে মহাদেব আদিযোগীর রূপে, এবং এর জন্য প্রায় 40 ফিট উপরে, অর্থাৎ যে কোনো মহাদেবের ধামে যেতে গেলে যেরকম একটা পর্বতের ধামে উঠতে হয়, সেরকম একটা অনুরূপকে আনার জন্য আমরা একটা পর্বতের রূপ দিয়েছি, এবং পাহাড়ের উপরে উঠে আপনাকে মহাদেবের দর্শন করতে হবে। এরপর আপনারা পাহাড় থেকে নিচে এসে মায়ের দর্শন করবেন। কোনো এত উঁচুতে উঠবে যে দর্শনার্থীরা, কোনো অসুবিধা বা ইত্যাদি? না, কোনো অসুবিধা নেই। আপনারা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমরা সম্পূর্ণ রকম মজবুত করে তৈরি করছি। হ্যাঁ, তবে সিনিয়র সিটিজেনদের জন্য আমরা স্পেশাল গেটের ব্যবস্থা রাখবো। যারা কিনা বয়স্ক মানুষ, তারা তো এতটা উপরে ওঠা সম্ভব নয়, তো সেই কারণের জন্য আমাদের স্পেশাল আলাদা গেট থাকবে বরিষ্ঠ নাগরিকদের জন্য। কত টাকা বাজেট এই বছর? এই বছর আমাদের বাজেট প্রায় 18 লক্ষ টাকা। এই সম্পূর্ণ বাজেট এই 18 লক্ষ টাকার কাছাকাছি হবে, ক্রস করে যাবে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কর্মকার, কি দায়িত্ব রয়েছে? আমি জয়েন্ট সেক্রেটারি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানা। প্রায় প্রতারণার 25 লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিতে সক্ষম হলো পুলিশ। উল্লেখ্য, গত 19 আগস্ট রাতে শিলিগুড়ির হায়দরপাড়ার বাসিন্দা নন্দেশ্বর ঠাকুরের কাছে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। সেই কলের মধ্যে দিয়েই তাকে বলা হয় মুম্বাই পুলিশ থেকে কথা বলা হচ্ছে এবং তার নামে এক অভিযোগ রয়েছে। মূলত নন্দেশ্বর ঠাকুরের আধার এবং বেশ কিছু নথিপত্র এবং ব্যাংক ডিটেলসের মধ্য দিয়ে প্রায় মোটা অঙ্কের মাদক কেনা বেচা হয়েছে, যার ফলে ইতিমধ্যেই তার নামে মুম্বাই কোর্টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয় সেই হোয়াটসঅ্যাপ কলে। অবিলম্বে যদি জরিমানার অঙ্ক না জমা করা হয় তাহলে মুম্বাই পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। এ কথা শোনা মাত্রই হায়দরপাড়ার ওই নন্দেশ্বর ঠাকুর নামক ভদ্রলোক ঘাবড়ে যান, কেননা তিনি একজন ইন্ডিয়ান অয়েলে কর্মরত খুবই সাদামাটা মানুষ। এবং এত রাতে হোয়াটসঅ্যাপ কলে পুলিশের ডিপি দেওয়া ফোন আসায় যথারীতি তিনি প্রচণ্ড ভীত হয়ে যান। তিনি বুঝে ওঠার আগেই তাকে জোরপূর্বক সেই জরিমানার অঙ্ক তড়িঘড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলতে থাকায় সেই হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে তিনি ঘাবড়ে গিয়ে সেই জরিমানার অঙ্ক দিয়েও দেন। তবে পরের দিন অর্থাৎ 20 আগস্ট সম্পূর্ণ বিষয়টি বুঝে ওঠার পর নন্দেশ্বর ঠাকুর নামক সেই ভদ্রলোক তার নিজস্ব সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডার কাছে গিয়ে সমস্ত কিছু খুলে জানান। একথা জানা মাত্রই সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা সরাসরি সেই ভদ্রলোককে সঙ্গে নিয়ে পৌঁছে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম পিএসএ এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই শুরু হয় তদন্ত প্রক্রিয়া। সমস্ত রকম নথিপত্র সাইবারে জমা করেন সেই ভদ্রলোক। দীর্ঘ প্রায় 20 দিন চলে তদন্ত। অবশেষে আজ সেই 25 লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানা। এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ইস্ট ডিসিপি দীপক সরকার গোটা ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন এবং পরে সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা এই বিষয়ে আলোকপাত করেন। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দেশ্বর ঠাকুর সমস্ত বিষয়ে জানান এবং 25 লক্ষ টাকা ফিরে পেয়ে ধন্যবাদ জানান আইনজীবী প্রদীপ পান্ডা এবং শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম পিএসকে।
অন্যদিকে ইতিমধ্যেই এই বিষয়ে আরো কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন অথবা কারা এই সমস্ত সাইবার প্রতারণার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার অনুরোধ করেন ডিসিপি দীপক সরকার। আমরা একটা কমপ্লেন পাই 20 আগস্ট। সেই কমপ্লেনে আমরা পাই যে আমাদের শিলিগুড়ি এরিয়াতে একটি ভদ্রলোক যার নাম নন্দেশ্বর ঠাকুর, ওনাকে মুম্বাই পুলিশের নাম করে ফোন করা হয়েছিল এবং ফোন করে ওনাকে বলা হয়েছিল যে আপনার আধার নাম্বার ইউজ করে নার্কোটিক ড্রাগস এর কিছু স্মাগলিং হয়েছে, সেই হিসাবে উনি অ্যাকিউজড হবেন এবং ওনাকে অ্যারেস্ট করা হবে। এটা জেনে উনি ভয় পেয়ে যান এবং তারপরে যিনি ওনাকে ফোন করেছিলেন উনি যেমনভাবে বলেছিলেন উনি সেইভাবে নিজের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং এই ট্রান্সফার করার পরে উনি যখন ওনার টাকাটা ডেবিট হয়ে যায় তারপরে উনি আমাদের কাছে কমপ্লেন করেন। আমরা সাইবার ক্রাইম পিএস এটা কেস করে আমরা যখন তদন্ত শুরু করার পরে আমরা ডিটেক্ট করতে পারলাম যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা আমরা ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে আমাদের যে এসওপি আছে সেই এসওপিতে সেই টাকাটা আবার আমরা নন্দেশ্বর ঠাকুর যে আমাদের ভিকটিম তার অ্যাকাউন্টে রিটার্ন চলে এসছে। নাহলে এই ধরনের যে কোনো রকম ফেসবুকে আপনি কিছু দিলেন, যেমন কয়েকদিন আগে একটি মামলা আমার কাছে এসছে, সেটিতে হচ্ছে একজন আর্মি অফিসারের নাম ভাড়িয়ে সে বলছে যে ঘর ভাড়া নেবে বলে সে এক ভদ্রমহিলা প্রায় 3 লক্ষ টাকা নিয়ে নিয়েছে। সেটার উপর এখনও কাজ চলছে এবং আমরা আশাবাদী হয়তো আগামীতে সেখানেও কিছু রিকভারি হবে। তো এবারে ঘটনা হচ্ছে এই ধরনের নানা রকমভাবে তারা যে বিষয়গুলোকে করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য আমি একটাই অনুরোধ করব, আপনার এখন আজকের ডেটে অনলাইন এবং সাইবার জগৎ ছাড়া আমাদের পক্ষে চলা মুশকিল, কিন্তু সেই সাইবার জগৎকে সুরক্ষিতভাবে ব্যবহার করাটাও আমাদেরই দায়িত্ব। তাই আমরা যখনই যা করব সাইবারের আপনার ওয়েবসাইটে আমরা কোনো ওয়েবসাইট খুলছি, আমরা কোনো অ্যাপ চালাচ্ছি, আমরা কারো একটা লিঙ্কে ক্লিক করছি, আমরা সব সময় দেখে নেব যে সেটা লিজিটিমেট কিনা। যদি আমার যদি মনে হয় সাধারণ বুদ্ধিতে যে আমি কেন সেখানে, আমার যদি প্রয়োজন না থাকে আমি সেখানে ক্লিকও করব না। অনেক সময় ফেসবুকের মাধ্যমে মানুষকে অনেকভাবে প্রতারিত করা হয়। যদি আপনি যাকে চেনেন না তাকে আপনার ফেসবুক ফ্রেন্ড বানানোরই দরকার নেই, ঠিক আছে? তো এই সব মাধ্যমগুলোর এখন ফ্রডস্টাররা ওই মাধ্যমগুলোকে খুব সুন্দরভাবে ব্যবহার করছে। এমনটা ভাবার দরকার নেই যে এই ফ্রডস্টার যারা তারা বোকা, যারা অপোজিট সাইডে বসে আছে তারাই সব জানে। আজকাল ফ্রডস্টাররাও অনেক কিছুই শিখেছে, তারাও নিজেদেরকে আপগ্রেড করছে টেকনোলজিক্যালি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনের ডেটে আসছে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ভালোভাবে সাইবার ক্রিমিনালরা ব্যবহার কীভাবে করবে সেটাকে আরও তারা চেষ্টা করছে। তা অলরেডি বিভিন্ন জায়গায় এগুলোর ব্যবহারের ইনস্ট্যান্স আমরা পেয়েছি, আগামী দিনে হয়তো আরও ব্যবহার হবে। তো সেই জায়গার থেকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এটাই আমার সকলকে অনুরোধ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। ধর্ষণ রোধে রাজ্যের অপরাজিতা নারী এবং শিশু বিল নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিলে যে সকল বিধান রয়েছে তার একটি লিখিত তালিকা প্রকাশ করেন সৈকত চট্টোপাধ্যায়। এর পাশাপাশি বেলুন উড়িয়ে ও লিফলেট বিলি করার মধ্য দিয়ে অপরাজিতা বিলের গুরুত্ব নিয়ে প্রচার শুরু করা হয়। এ বিষয়ে সৈকত চট্টোপাধ্যায় বলেন, অপরাজিতা বিলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ধর্ষণ করে খুনের ঘটনায় ধর্ষকের ফাঁসির আদেশ রয়েছে এখানে, কিন্তু রাজ্যপাল এই বিলে সই না করে সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। ধর্ষকের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আরজি কর নিয়ে সিবিআই ইচ্ছে করেই চার্জশিটে দাখিল করছেন না, তারা বিজেপির নির্দেশে বিভিন্ন টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতি বেশ কিছু পরামর্শ দিয়েছেন পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। আরজি কর আন্দোলন নিয়ে তাদের যে কোনো অরাজকতার মধ্যে প্রবেশ না করতে অনুরোধ করেছেন তিনি। যারা তোমরা ডাক্তারি পড়ছো তাদের কাছে আমি উপদেশই দেব যে তোমরা আর এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অরাজকতায় সামিল হয়েও না। আমি এবং যারা সিনিয়র ডাক্তার আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই আরজি কর কাণ্ডের যে প্রতিবাদ করছেন এতে আপনাদের সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনার যে রুটিন ডিউটিটা, কারণ আপনারা একটা জরুরি পরিষেবা দেন যেখানে মানুষের জীবন জড়িত,
আপনারা আপনাদের রুটিন ডিউটিটা করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাজের বিশৃঙ্খলা না ছড়িয়ে আপনারা আন্দোলন করুন। ডাক্তাররা, ডাক্তারি ছাত্ররা, সমাজের যে কেউ আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু আপনারা এত একটা জরুরি পরিষেবার সঙ্গে জড়িত, ডাক্তারি পরিষেবা, যার জন্য আরো বহু লোকের জীবন যেতে পারে। তাই সমস্ত ডাক্তার এবং ছাত্রদের বিশেষ করে এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ নর্মাল ডিউটিতে আপনাদের ডিউটিটা করুন। আপনারা তো নর্মালি এই এভারেজ 8 ঘন্টা ডিউটি করেন, তাহলে আপনি হসপিটালে 8 ঘন্টা ডিউটি করুন। করার পরে 16 ঘন্টা থেকে আপনি সময় বের করে আপনি আন্দোলন করুন, আইন মেনে শৃঙ্খলা বজায় রেখে আমরা আপনার পাশে আছি। আমি আজকে একটা কথাই বলি, আমি আইনের ছাত্র হিসাবে, যে এই মামলায় যদি বিচার চাইতে হয় তাহলে সিবিআইয়ের কাছে বিচার চাইতে হবে। আর আজকে আমরা সারা জলপাইগুড়ি জেলার, আমি যদিও কোনো রাজনৈতিক পদে নেই, কিন্তু বহু বছরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিলটা এনেছেন, আপনি পক্সোতে সেকশন 4 এবং সেকশন 6 দেখবেন, সেখানে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্ট এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্টে সেখানে কিন্তু 20 বছর বা যাবজ্জীবনের সাজা আছে, সেখানে কিন্তু ফাঁসির সাজা নেই। বিএনএস, যেটার নূতন আইন এসছে আইপিসির বদলে, সেখানেও কিন্তু ফাঁসির সাজা নেই, সেখানেও যাবজ্জীবনের সাজা রয়েছে। কিন্তু অপরাজিতা বিলে যিনি ধর্ষণ করবেন, তাতে নির্যাতিতা যদি মৃত্যু হয় বা কোমায় চলে যায়, তাহলে তার ফাঁসির সাজার রেকমেন্ড করা হয়েছে। কিন্তু রাজ্যপাল সেটা সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ধর্ষককে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। তাই আজকে এই অপরাজিতা বিলের এই পুরো আপনারা দেখছেন যে সারা শহর এবং জেলাতে আমরা প্রচারের জন্য হাজার হাজার ফ্লেক্স জেলায় লাগাবো এবং 1 লাখের উপর বেশি লিফলেট, যেটা আমার হাতে রয়েছে, মানুষের মধ্যে তুলে দেব। তার কারণ তিলোত্তমার পরবর্তী কালে যদি কোনো তিলোত্তমার ঘটনা ঘটে, তার আসল বিচার লুকিয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিতা বিলের মধ্য দিয়ে। তাই আজকে প্রচুর এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই প্রচারের শুভ উদ্বোধনে, এবং বাংলার মাটিতে জলপাইগুড়ি জেলাতে প্রথম তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরাজিতার বিলের ফ্লেক্স, প্ল্যাকার্ড, বেলুন উড়িয়ে তার প্রচার, এবং তার সাথে বাংলার মা সুরক্ষিত একমাত্র অপরাজিতা বিলের মাধ্যমেই, এটাই আগামী দিনে বাংলার নারী, বাংলার শিশু সুরক্ষিত, এই প্রচারে আজকে আমরা জলপাইগুড়িবাসীর কাছে উপস্থিত হয়েছি। সিপিএম, বিজেপি আর আরএসএসের কুৎসার রাজনীতি বন্ধ করতে হবে, আর একই সাথে বিচার চাইলে সিবিআইকে দিতে হবে। সিবিআই ইচ্ছা করে চার্জশিট দাখিল করছে না, যাতে তদন্তে টালবাহানা করা যায় এবং আন্দোলনকে কিছুটা স্পেস দেওয়া যায়। বলছি সৈকত বাবু, সিবিআই কি করছে? আমি আপনাকে একটা কথা বলি, দুর্নীতি একটা আলাদা চ্যাপ্টার, খুন আর ধর্ষণটা একটা আলাদা চ্যাপ্টার। এবার দুটোকে রিলেট করতে গেলে আপনাকে কারাপশন এবং মানি ট্রেলিং, এটাকে আপনাকে কিন্তু দেখাতে হবে। এবার সিবিআই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, এতে কোনো আপত্তি নেই, যারা যারা আছে তাদের গ্রেপ্তার করুন। কিন্তু সিবিআই কেন চার্জশিট দাখিল করে বলছে না আর কে এর সাথে যুক্ত আছে? যদি আর একজনও যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু সিবিআই বিজেপির নির্দেশে টালবাহানা করছে, আর সিপিএম, নকশাল আর মাওয়িস্টরা এই আন্দোলন করে বাংলাকে অশান্ত করছে। বাংলাদেশ না, নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, সিপিএম আবার শূন্য হবে, বিজেপি আগামী 2026-এ 50-এর নিচে চলে যাবে। ওদলাবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং সাইলির গণেশ পুজো কমিটির সহযোগিতায় মালবাগের সাইলিতে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি। বিকেল পর্যন্ত প্রায় 86 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। ওদলাবাড়ির লায়ন্স ক্লাবের সম্পাদক উদয়ন সেন বলেন, কিছুদিন আগে ওদলাবাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, এরপর এদিন সাইলিতে আবার এই শিবির হলো। সারা বছর ধরে আমরা এইভাবেই রক্তদান শিবির করে সাধারণ মানুষের জন্য সেবা করে যাব। আজকে লায়ন্স ক্লাব অব ওদলাবাড়ি সৌহার্দ্যর তরফ থেকে ও গণেশ পূজা কমিটি সাইলির সহযোগিতায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে আপাতত 20 ইউনিট ব্লাড এখনও পর্যন্ত নেওয়া হয়ে গেছে, আরও আমাদের ক্যাম্প চলছে। আমরা কয়েকদিন আগেও বাজারে একটা ক্যাম্প করেছিলাম, শিলিগুড়ির থেকেও নিয়েছিল, সেখানে আমরা আমাদের ডোনার এবং মেম্বাররা সেখানেও রক্ত দিয়েছিল, সেখানেও 155 ইউনিটের মতো রক্ত কালেক্ট হয়েছিল। আজকে আমরা আশা করছি আরও অনেক রক্ত আমরা আরও পাবো, এবং আমরা এই কাজটা আগামী দিনেও ভবিষ্যতেও চলতে থাকবে। আমাদের বছরের একটা ড্রিম আছে যে আমরা এবার অনেক রক্ত আমরা আমাদের সমাজের জন্য দিতে পারব। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বাদরের দল, সকাল সকাল বাঁদর দেখে খুশি প্রাতঃভ্রমণকারীরা।
এদিন জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান সংলগ্ন করলা ব্রিজে দেখা যায় বাদরের দলটিকে। ছোট বড় সব ধরনের বাদরের দেখা মিলল এদিন। তাদের খাবার খাওয়াতে এগিয়ে আসে প্রাতঃভ্রমণকারীরা। বিস্কুট সহ অন্যান্য খাবার দিতে লক্ষ্য করা যায় এদিন। প্রাতঃভ্রমণকারী জ্যোৎস্না রায় জানান, খাবারের খোঁজে বাঁদরের দল লোকালয়ে চলে আসে। প্রায় দিনই এই জায়গায় দেখা যায় দলটিকে। বন্য প্রাণীদের কেউ যাতে উত্ত্যক্ত না করে সেদিকে নজর রাখা উচিত। বন্য প্রাণীরাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে সে কথাও জানান তিনি। ললিত আগরওয়াল জানান, সকাল সকাল বাঁদরের দল দেখে ভিড় বেশ জমে গেছে, খুব ভালো লাগছে দেখে। এই তো ব্রিজে দেখলাম কি সুন্দর লাগতেছে বান্দর দেখে, ছোট ছোট বাচ্চা আছে, ওইটা দেখে খুশি লাগতেছে আর কিছু। হ্যাঁ, বিস্কুট খাওয়াইছি। খাবারের খোঁজে ওরা আসে। হ্যাঁ, কিচ্ছু করলো না, ভালো মতো খাইলো। কতগুলো বাদর হবে এখানে? অনেকগুলো। আজ কি আসছে, অনেকদিন পরে আজ কি আসছে, একটাই দুইটাই থাকতো হমেশা, কিন্তু আজ কি আসছে অনেকগুলো। কি খাওয়ালেন আপনি? বিস্কুট খাওয়াইছি। কটা বাদরকে খাওয়ালেন? দুইটা বাদর খাওয়াইছি। ভালো লাগছে। কি নাম দিদি আপনি? কি নামটা একটু? মাধুরী শর্মা। এই যে করলা ব্রিজের উপর বিডিও অফিস যাওয়ার যাওয়ার জেলা অফিস ডিএম অফিস যাওয়ার পথে প্রচুর বাঁদর এসছে। এরা মোস্ট প্রবলি খাওয়ার অভাবেই এসছে, জঙ্গলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আশা করাচ্ছে ওই সুবাদেই এসছে। এখানে লোকজন বিস্কিট দিচ্ছে, কলা দিচ্ছে, যে যা পারতেছে, যার কাছে যা। কতগুলো বাদরের দল আছে? তাও মোটামুটি 40-50টা আসছে। কি মনে হচ্ছে কোথার থেকে আসছে বাদরের দল? ফরেস্ট থেকেই এসছে, দেখা যায় না সরাসরি এইভাবে, একটা দলই এসছে, তার মধ্যে অনেকগুলো বাচ্চাও আছে। এরা কি প্রতিদিনই আসে? মাঝে মধ্যে এরকম খুব গ্যাপে দেখা যায়, এত কোয়ান্টিটি দেখা যায় না, কম দেখা যায়। বাদরের দৃশ্য দেখে সবাই বেশ ভিড় জমিয়েছে, আনন্দ মানে দেখা। কি নাম দাদা আপনার? আমার নাম ললিত আগরওয়াল। হ্যাঁ, ললিত আগরওয়াল। ঠিক। আমরা তো রোজই আসি মর্নিং ওয়াক করতে, এই বাদরের দল প্রায় বার হয়, দেখা যায়। সেদিনও ছিল একটা, ওইসব খাবার টাবার খাচ্ছিল। আসলে এরা লোকালয়ে চলে আসে খাবারের খোঁজেই, এই জন্যই আসে, যাতে মানে কেউ এদেরকে উত্ত্যক্ত না করে সেদিকে একটু নজর রাখতে ভালো হয়, ওদের স্বাভাবিকভাবে বাঁচতে পারে। বন্য প্রাণী সংরক্ষণ করা, এইটাই আর কি আমাদের বলা। আজকে কোথায় এসছে? আজকে তো এই যে ব্রিজের এখানেই তো সব এসছে, তো এখানটাতেই বেশি আসে। করলা ব্রিজে? হ্যাঁ, করলা ব্রিজে এখানেই আসে। গোনা তো যাচ্ছে না, মোটামুটি তো 30-40টার মতন হবে। বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফটো তুলতে পারো, ছোট বাচ্চাদের নিয়ে। আমি একটা বেগুন দিলাম, বাদর সব খায়, টমেটো খাই দিলে, আর কিছু ছিল না, কাঁচা কলা তো খাবে না, একটু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। আসে আমরা দেখি তো, আমরা সব দিয়ে আসি। ওইটাই বললাম যে বন্য প্রাণীদের জন্য কেউ অত্যাচার না করে, উত্ত্যক্ত না করে, ওরা ওদের স্বাভাবিকভাবে জীবন করতে পারে। মানে খাবারের খোঁজে ওরা আসে সাধারণত, ভালো খাবার টাবার ওদের দেওয়া উচিত, এটাই। দিদির নামটা একটু যদি বলতেন? জ্যোৎস্না অধিকারী, জলপাইগুড়ির বাসিন্দা। হ্যাঁ, আমি জলপাইগুড়ি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায়, আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায়, আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায়, আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়।
এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেসার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। জলপাইগুড়িতে শুরু হয়েছে রাতেও প্রতিবাদ কর্মসূচি। সোমবার রাতে জলপাইগুড়ি কদমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরজি করের প্রতিবাদে সরব শিক্ষক শিক্ষিকারা থেকে সমাজের সব শ্রেণীর আমজনতাও। জলপাইগুড়িতে সোমবার রাতেও শুরু হলো প্রতিবাদ কর্মসূচি। জলপাইগুড়িতে সাধারণ মানুষের প্রতিবাদের কর্মসূচির ডাক, স্লোগান জাস্টিস ফর আরজি কর। এই স্লোগান তুলে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে চলছিল প্রতীকী প্রতিবাদ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে সাইবার প্রতারণার 25 লক্ষ টাকা উদ্ধার করে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানা। শিল্পের মর্যাদা দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়া সাউন্ড এবং লাইট ব্যবসার সাথে যুক্ত সকলকে সরকারি পেনশনের দাবিতে বিশেষ সভার আয়োজন ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।